চলো তো, তোমরা সবাই আশা করি শুনতে পাচ্ছ, তাই না? আমরা আইসিডিএস এর যে প্রিলি প্রস্তুতির জন্য ক্লাস শুরু করেছি, তো সেটা তোমরা প্রথম ক্লাসটা সবাই দেখেছো। আমরা সেখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। এবং সেখানে তোমরা দেখেছিলে যে জিকে থেকে কি কি সিলেবাস রয়েছে এবং কি কি পড়তে হবে, তাই না? তো আমরা তোমাদের প্রস্তুতির জন্য যে নোটসগুলো রেডি করেছি সেগুলোতে দেখবে থিওরির সাথে সাথে এমসিকিউগুলোও রয়েছে, তাই না? আমরা জিকেগুলোকে অনেকগুলো সাবজেক্টে ভাগ করে নিয়েছি। যেমন জিকের মধ্যে তোমার জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, তাই না? তারপর হচ্ছে তোমার আনুষঙ্গিকভাবে তোমাদেরকে দেখানো হয়েছিল যে আইসিডিএস রিলেটেড যে জিকেগুলো হতে পারে, তার যে সিলেবাস রয়েছে সেগুলো মোটামুটিভাবে জিকের কয়েকটা নোটস তোমাদের আপডেট হয়েছে তোমাদের গ্রুপে, তোমরা জানো। যদি তোমরা অ্যাপে প্রবেশ করো তাহলে সেখানে দেখতে পাবে নোটস সেকশানে এখানে ইন্ডিয়ান ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি বা জিকের কিছু 200 হচ্ছে এমসিকিউ একটা পিডিএফ, তাই না? এইভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। এবারে ভিডিও বলতে একটাই, যেটা আমরা এর আগের ক্লাসে সিলেবাস আলোচনা করেছিলাম এবং আমরা এক্সাম প্যাটার্ন আলোচনা করেছিলাম। লাইভ ক্লাস তো তোমরা জানো, আজকে জয়েন করেছো। এই সিস্টেমে ক্লাসটা চলবে। প্র্যাকটিস সেট, মক টেস্ট আপডেট করা হয়নি, শুধু মক টেস্ট একটা দেওয়া হয়েছে একটা মডেল কোশ্চেন পেপার হিসাবে। আর সিলেবাস এবং বিস্তারিত আলোচনা তোমরা এখানে দেখতে পাও, তাই না? এখানে আমরা অফিসিয়াল যেটা সিলেবাস সেটাও দিয়েছি, এক্সাম প্যাটার্নটাও দিয়েছি আমরা, এবং তার পাশাপাশি পুরো স্ট্র্যাটেজির জন্য একটা পিডিএফ দিয়েছি, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা পুরোটাই অ্যাপের মাধ্যমে এই জিনিসগুলোকে তোমরা দেখতে পাও, ঠিক আছে? অ্যাপেই সব জিনিস দেখা যায়। এবারে যেটা আমাদের আজকে জিকে ক্লাস, যেহেতু আমরা আজকে জিওগ্রাফি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যতটা বিস্তারিত আলোচনা করা যায় জিওগ্রাফি আলোচনা করিয়ে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। আমরা প্রথমে আমাদের অধ্যায় 1-এ জিওগ্রাফিতে যে জিনিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে, দেখো, সৌর জগৎ এবং পৃথিবী, তাই না? অর্থাৎ সোলার সিস্টেম এবং আর্থ। প্রত্যেকেই আমরা জানি যে আমাদের সৌর জগতে সূর্য এবং তাকে কেন্দ্র করে আবর্তনশীল 8টি গ্রহ, তাই না? যদিও আমরা বাচ্চাকালে 9 নবগ্রহ পড়েছি, কিন্তু এখন 8টা গ্রহ, একটা প্লুটো বামন গ্রহ হয়ে গেছে, এটা আমরা প্রত্যেকে জানি। তার সাথে উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু নিয়ে এই সৌরজগৎ তৈরি হয়েছে। এবারে সূর্যের যদি আমরা কথা বলি তাহলে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে সূর্য। সূর্যের প্রধান উপাদান হচ্ছে, দেখো, হাইড্রোজেন। প্রায় 73% তোমার হাইড্রোজেন থাকছে, হিলিয়াম থাকছে প্রায় 25%। সূর্যের পৃষ্ঠের হচ্ছে কি তাপমাত্রা মেজার করা গেছে, সেটা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, এবং কেন্দ্রভাগের তাপমাত্রা দেখতেই পাচ্ছ যে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এবারে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? প্রায় হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, বা যেটাকে আমরা যদি পুরো সেকেন্ডেই কনভার্ট করে দিই, তোমরা বুঝতে পেরেছো যে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 8 × 6 = 48, প্লাস হচ্ছে কি মানে 480 + 20 মানে 500 সেকেন্ড সময় লাগে। বুঝতে পেরেছো তো? আমাদের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আর কি। এবারে ইনার যে প্ল্যানেটগুলো, অর্থাৎ অন্তস্থ যে গ্রহগুলো রয়েছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাই না? এরা মূলত শিলা এবং ধাতু দিয়ে তৈরি হয়, এদের ঘনত্ব বেশি। বুধকে আমরা মার্কারি বলি, এটা আমাদের সূর্যের নিকটতম গ্রহ, এটার সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ নামে পরিচিত, এর কোনো উপগ্রহ থাকে না। শুক্র বা ভেনাস, এটা পৃথিবীর নিকটতম হচ্ছে গ্রহ, মানে পৃথিবীর সাপেক্ষে আর কি, ঠিক আছে? সৌরজগতের উষ্ণতম গ্রহ। গ্রিনহাউস প্রভাবের কারণে আমরা দেখতে পেয়েছি একে আমরা ভোরের তারা বা সন্ধ্যা তারা বলি। এটিকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? যমজ গ্রহ বলা হয়। এটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়, ঠিক আছে? পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়।
এবারে আমরা আমাদের পৃথিবীকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে সৌরজগতের একমাত্র এমন একটি গ্রহ পৃথিবী যেখানে জীবকুল সমৃদ্ধ গ্রহ আমরা দেখতে পাই। জলীয় ভাগের উপস্থিতির জন্য একে আমরা বাইরে থেকে নীল কালার দেখি, এই জন্য আমরা একে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট আমরা বলে থাকি। একমাত্র উপগ্রহ রয়েছে আমাদের পৃথিবীর চাঁদ, তাই না? নেক্সট যদি আমরা দেখি তাহলে বুধ, শুক্র, পৃথিবীর পরে মঙ্গল। তো মঙ্গলের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা মার্স বলি, তাই না? তো এখানে মাটি ও শিলায় আয়রন অক্সাইডের আধিক্যের জন্য একে লাল দেখায়, তো এই জন্য এটা আমরা রেড প্ল্যানেট বলি। এর দুটি উপগ্রহ রয়েছে, একটা তোমার ফবস এবং এটা তোমার ডাইমন্ডস বা ডিমন্স, ঠিক আছে, ডিমন্স। এই দুটো হচ্ছে কি তোমার উপগ্রহ রয়েছে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবে, তাই তো? মানে একটু আমাকে জানাও তো যারা ক্লাস করছো, এইভাবে যদি তোমাদেরকে পড়ানো হয় বা দেখানো হয় সব জিনিস, তাহলে জিকে থেকে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। যদি আমরা এইভাবে ইতিহাস, ভূগোল, পলিটিক্স, ইকোনমিক্স, তাই না, পুরো জিনিসগুলোকে যদি তোমাদেরকে এইভাবে তুলে ধরি, তাহলে সমস্যা কিছু থাকার কথা বলে আমার মনে হয় না, তাই তো? মানে ঠিক আছে তো? একটু জানাও তো তোমরা। ঠিক আছে। ওকে, চলো দেখো। তাহলে এই যে 4টি গ্রহ বললাম, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো অন্তস্থ বা ইনার প্ল্যানেট। এবার বহিস্থ গ্রহ বা আউটার প্ল্যানেট হিসাবে থাকছে কারা কারা? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাই না? বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এরা বিশাল আকারের এবং মূলত গ্যাসে তৈরি, ঠিক আছে? তারা এই যে 4টি গ্রহ কথা বললাম, এদের আকার যদি আমরা দেখি না, এর আকারটা কিন্তু হচ্ছে জায়েন্ট, মানে অনেকটা হচ্ছে কি তোমার রাক্ষসের মতন, এত অনেক অনেক বিশাল আকৃতি। তো তার মধ্যে যেটা জুপিটার মানে বৃহস্পতি, এটা সৌরজগতের বৃহত্তম গ্রহ নামে পরিচিত। এর বিখ্যাত উপগ্রহের নাম হচ্ছে কি তোমার গ্যানিমেড, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নামে পরিচিত। মানে নিজেও সে বৃহত্তম গ্রহ, তার আবার উপগ্রহটা হচ্ছে কি সৌরজগতের মধ্যে সবচেয়ে বৃহত্তম উপগ্রহ, যার নাম হচ্ছে গ্যানিমেড। শনি বা স্যাটার্ন, এটা হচ্ছে দেখো পৃথিবীর বৃহত্তম গ্রহ বা দ্বিতীয় বৃহত্তম গ্রহ, তাই না? প্রথম তো হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি। সুন্দর বলয় বা রিং রয়েছে। এর বৃহত্তম উপগ্রহ রয়েছে কে? টাইটান, ঠিক আছে? উপগ্রহ রয়েছে কি? টাইটান। ইউরেনাস, এটা সবুজ গ্রহ, তাই না? গ্রিন প্ল্যানেট নামে পরিচিত। মিথেন গ্যাসের উপস্থিতির জন্য আমরা এই যে সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট আমরা দেখতে মনে হয়। এটি শুক্রের মতন পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আর থাকলো নেপচুন, সূর্যের দূরতম এবং শীতলতম গ্রহ নামে পরিচিত। অলরেডি আমরা বুধের তোমার প্লুটোর কথা বললাম, সেটা আগেই ছিল, এটা এখন বামন গ্রহ হয়ে গেছে। এই জন্য আমরা এখানে 4টি, বহিস্থ 4টি আর অন্তঃস্থ 4টি, টোটাল 8টি গ্রহ আমরা দেখতে পাই। চলো, মানে ভালো করে জিনিসগুলো তোমরা মনে রাখো, হ্যাঁ, কারণ আমি যখন এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো, এই জায়গা থেকে থাকবে আর কি, ঠিক আছে? তখন কিন্তু বলতে হবে বাবা, এই জন্য মন দিয়ে শোনো। দেখো এখানে কোশ্চেন অ্যান্সার কিন্তু রয়েছে 30টি বাছাই করা, ভূগোল থেকে এমসিকিউ রয়েছে। আবার তোমরা আজকে ক্লাসের পরে প্র্যাকটিস সেট হিসাবেও তোমরা মক টেস্ট দিতে পারবে তোমাদের অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? সেখানেও কোশ্চেন দেওয়া হবে। তো দেখো, তো এই জন্য মন দিয়ে প্রত্যেকটা জিনিস শোনো, যাতে উত্তর সঙ্গে সঙ্গে বলতে পারো। আচ্ছা, এবার দেখো পরের বলেছে, দেখো আমাদের পৃথিবীর গতি এবং গুরুত্বপূর্ণ রেখা কি কি রয়েছে। তো আমাদের পৃথিবীর সাপেক্ষে দেখো বলছে আমরা দুটো গতি সবচেয়ে ইম্পর্টেন্টলি দেখতে পাই। একটি রয়েছে রোটেশনাল মোশন, একটা রয়েছে রিভলিউশন মোশনস, অর্থাৎ আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক মানে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পূর্ব থেকে পশ্চিমে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন সম্পন্ন করে। এই যে পূর্ণ আবর্তন সম্পন্ন করছে, যে দিকটা আছে কি সূর্যের দিকে থাকবে সেটা দিন, তার বিপরীতটা রাত। আবার যে দিকটা আছে কি তোমার সূর্যের সামনে আবার আসছে, সেখানে দিন হয়ে যাবে, পুরোটা রাত হয়ে যাবে। তাহলে এইভাবে দিন রাত সম্পন্ন হয় কেন না? এই আহ্নিক গতি বা রোটেশনাল গতির জন্য। এবং সময় লাগছে কত? আমরা অ্যাপ্রক্স 24 ঘন্টা বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল টাইমটা লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবারে বার্ষিক গতি দেখো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে 365 দিন, যেটা হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট, হ্যাঁ, 46 সেকেন্ড হচ্ছে একবার পরিক্রমণ করে। এর ফলে ঋতু পরিবর্তন হয়, তাই না? শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে ঋতু পরিবর্তন, সেটা আমরা এই বার্ষিক গতির জন্য দেখতে পাই। কেমন? তাহলে তার জন্য সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটাকে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা কি ধরি?
না 365 দিনটাকেই আমরা ধরি, আবার সেটা লিপিয়ার হলে 366 হিসাবে আমরা ধরি। এবার দেখো অপসূর এবং অনুসূর, মহাবিষুব, জলবিষুব, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, তাই না? এগুলো আমি জানি তোমরা সবাই পড়াশোনা করেছিলে বা এগুলো জানতে, এখন ভুলে গেছো। আমি সামারাইজ করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। তো দেখো এই যে মানে অপসূর, তাই না, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, তাই না? মানে একটা সূর্য থেকে তো পৃথিবীর একটা নির্দিষ্ট হচ্ছে কি তোমার দূরত্ব আছে। এটা যদি প্ল্যানেট হয় তাহলে এটা যদি সান হয়, তাহলে তোমরা জানো সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘুরছে, নিজে চারদিকেও ঘুরছে পৃথিবী, আবার সূর্য চারদিকেও ঘুরছে। তো এই যে ঘুরতে ঘুরতে এই যে ডিস্টেন্সটা সবচেয়ে আমরা 4 জুলাই, তাই না, 4 জুলাই এটা সবচেয়ে হচ্ছে কি তোমার লংগেস্ট ডিস্টেন্স তৈরি হয়, এবং সেটা পরিমাপ করে দেখা গেছে যে 15,20,00,000 কিলোমিটার। ঠিক আছে, 15,20,00,000 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কি তোমার তৈরি করে এই 4 জুলাই, এইটাকে আমরা অপসূর বলে থাকি। ঠিক উল্টোটা দেখো অনুসূর, 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয় প্রায় 14,70,00,000 কিলোমিটার। এটাকেই আমরা কি বলি? অনুসূর অবস্থান বলি। ঠিক আছে, এটাকে আমরা অনুসূর দূরত্ব বলি। এবারে মহাবিষুব এবং জলবিষুবর কথা যদি আমরা আলোচনা করি, দেখো 21শে মার্চ মহাবিষুব বলা হয় এবং 23শে সেপ্টেম্বরটাকে আমরা জলবিষুব বলি। তো কি হয় অ্যাকচুয়ালি না, দেখো এটা হচ্ছে দিন এবং রাত সমান হয়, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত আমরা দেখতে পাই আর কি। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা তোমরা জানো যে আমরা যদি পৃথিবীর মাঝ বরাবর একটা দাগ দিই, এইটাকে আমরা কি বলি গো? এটাকে বিষুব রেখা বলছি। তারপরে দেখো উত্তর এবং দক্ষিণ দিকে পরপর যদি আমরা যাই, তাহলে এটা কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি রেখা, তারপরে সুমেরু, এটা হচ্ছে কুমেরু। তো এখানে এই যে কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সংক্রান্ত বলছে 21শে জুন উত্তরায়ণ বা কর্কটক্রান্তি সংক্রান্ত উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়। 21শে জুনকে আমরা তাহলে কি বলি না উত্তরায়ণ বলছি। আর 22শে ডিসেম্বর আমাদের দক্ষিণ গোলার্ধে এখানে কি হয় না তোমার দক্ষিণায়ন হয় বা মকর সংক্রান্তি হিসাবে আমরা পালন করি। কেননা উত্তর গোলার্ধে তখন দীর্ঘতম রাত আর দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে দীর্ঘতম দিন হিসাবে পরিগণিত হয়, তাই না? তো এই জন্য আমরা এখানে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি সংক্রান্ত উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ব্যাপারটাও মনে রাখবো, যেটা 21শে জুন যেটা উত্তরায়ণ এবং 22শে ডিসেম্বর যেটা হচ্ছে কি তোমার দক্ষিণায়ন নামে পরিচিত। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? তাই তো, তাহলে 21শে মার্চকে আমরা মহাবিষুব বলছি, 23শে সেপ্টেম্বরকে আমরা জলবিষুব বলছি, তাই তো? ওকে, ঠিক আছে, মিট করে দাও, প্রচুর ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, মিট করে দাও বাবা। দেখো এবার বলছি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। তো দেখো এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? অলরেডি আমি তোমাদেরকে দেখালাম যে নিরক্ষরেখা যেটা আমরা 0 ডিগ্রি দিয়ে প্রকাশ করি, কর্কটক্রান্তি রেখা যেটা 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা যেটা 23.5 ডিগ্রি দক্ষিণ, তাই না? এটা মনে রাখবে, এটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এটা যদি কর্কটক্রান্তি হয় তাহলে 23.5 বা 23.5 হচ্ছে কি তোমার নর্থ, এটা 23.5 সাউথ, তাই না? এটা 0 ডিগ্রি, তাই না? তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? গ্রিনিচের উপর দিয়ে গেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা প্রয়াগরাজ এলাহাবাদে রয়েছে, যা গ্রিনিচের মান বা জিএসটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ভালো করে মনে রাখবে। তাহলে আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা বা আইএসটি যদি দেখি আমরা, সেটা হচ্ছে কি তোমার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা আমাদের কোথায় অবস্থান করছে? এলাহাবাদের, তাই না? তোমার হচ্ছে প্রয়াগরাজ বলে যে জায়গাটা রয়েছে। ঠিক আছে, তো সেখানে গ্রিনিচের মান ধরে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু ফাস্ট চলছে, তাই না? সেই অনুযায়ী আমরা টাইমটাকে ক্যালকুলেট করি। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। আমরা প্রথমে আমাদের সৌরজগতের সোলার সিস্টেমের মধ্যে সূর্যের সম্বন্ধে পড়লাম, বিভিন্ন গ্রহগুলো রয়েছে, তাই না? ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ সম্বন্ধে পড়লাম। আমরা পৃথিবীর গতি এবং গুরুত্বপূর্ণ রেখা সম্বন্ধে আমরা পড়লাম। তারপরে আমরা এখানে শুরু করতে চলেছি ভারতের ভূপ্রকৃতি, অধ্যায় 2, ভারতের ভূপ্রকৃতি বা ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া।
ভালো করে শোনো। তো দেখো আমাদের ভারতের ভৌগোলিক ক্ষেত্র যদি দেখি আমরা, আমাদের টোটাল যে ওয়ার্ল্ডের সাপেক্ষে 2.4% এরিয়া আমরা কভার করি। তো যদি ক্ষেত্রফলটাকে পরিমাপ করা হয় তাহলে 32,87,263 হচ্ছে বর্গ কিলোমিটার আমাদের ভৌগোলিক ক্ষেত্রফল। ভারত দেখো আয়তনে বিশ্বের সপ্তম, আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম, জনসংখ্যার দিক থেকে প্রথম, ঠিক আছে। এবং ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগত বিস্তার 8 ডিগ্রি তোমার হচ্ছে কি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, এবং দ্রাঘিমাগতভাবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, এই তোমার হচ্ছে কি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করছে ভারত। এবারে যদি গুরুত্বপূর্ণ সীমানা বা চ্যানেলের নাম দেখি আমরা ভারতের, তাহলে ডুরান্ড লাইন রয়েছে যেটা আমাদের ভারত পাকিস্তান, তাই না, এবং আফগানিস্তানের মধ্যে আমরা পার্টিশন তৈরি করেছি। রেড ক্লিফ লাইন যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। ম্যাকমোহন লাইন যেটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে রয়েছে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল লক্ষদ্বীপ এবং মিনিকয়। আর 10 ডিগ্রি চ্যানেল যেটা আন্দামান ও নিকোবর, ঠিক আছে। তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ সীমানা এবং চ্যানেল নামে পরিচিত বলে একটা বক্স আকারে করে দেওয়া হয়েছে। এটা ভিভিআই, তোমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে কি তোমরা পড়ে মাথায় রাখবে। এবার আমরা চলে আসি আমাদের হিমালয় পর্বতমালা, দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। দেখো হিমালয় হচ্ছে কি একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, যেটাকে আমরা ইয়ং ফোল্ড মাউন্টেন বলি, তাই তো। এটা উত্তর থেকে দক্ষিণে হিমালয় 4টি প্রধান ভাগে বিভক্ত রয়েছে। একটা রয়েছে দেখো তোমার টেথিস বা ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয় যেটাকে আমরা গ্রেটার হিমালয়াস বলি, তারপরে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এই 4টি হচ্ছে কি তোমার ভাগে ভাগ রয়েছে আমাদের এই হিমালয় মাউন্টেন রেঞ্জ। ওকে, তো যেটা আছে টেথিস বা ট্রান্স হিমালয়, এটা বলেছে যে উত্তর আমাদের হিমালয়ের উত্তরে অবস্থান করছে। কারাকোলাম, লাদাখ, জাস্কর পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছে। কারাকোলাম শ্রেণীর হচ্ছে কি তোমার K2 গডিন ওস্টিন, যেটা 8,611 মিটার, ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের বৃহত্তম তোমার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত। আর ভারতের ক্ষেত্রে আমাদের এই গডিন ওস্টিনস, তাই না। কারণ হচ্ছে কি তোমরা জানো যে মাউন্ট এভারেস্ট যেটা, সেটা হচ্ছে তোমার নেপালের মধ্যে চলে যাচ্ছে, তাই না। তো আমাদের যদি ভারতের সাপেক্ষে ধরা হয়, কারাকোলাম শ্রেণীর K2 গডিন ওস্টিন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে কি আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ নামে পরিচিত। এবারে দেখো হিমাদ্রি হিমালয়, এটা গড় উচ্চতা দেখো 6,000 মিটার। এখানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা 8,848.86 মিটার, যেটা নেপালে অবস্থান করছে। ভারতের হিমালয় অংশের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা রয়েছে 8,586 মিটার, যেটা সিকিমে অবস্থান করছে, তাই না, সিকিম রাজ্যে অবস্থান করছে। তো এটাও আমরা মনে রাখবো। হিমাচল হিমালয় যেটা যেটা হচ্ছে গড় উচ্চতা 3,700 থেকে 4,500 মিটার, তাই না। এটা পীর পাঞ্জাল, তোমার হচ্ছে কি ধৌলাধর এবং মহাভারত পর্বত শ্রেণী এখানে অবস্থান করছে। বিখ্যাত শৈল শহর কুল্লু, মানালি, সিমলা, দার্জিলিং, এগুলো কিন্তু আমাদের এই হিমালয়ের যে মাউন্টেন রেঞ্জের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। কি বললাম, কুল্লু, মানালি, সিমলা, দার্জিলিং এগুলো অবস্থান করছে। এবারে দেখো হিমালয় সবচেয়ে দক্ষিণে অবস্থিত নবীনতম অংশ, তাই না। উপত্যকাগুলিকে পশ্চিমে দুন যেমন দেরাদুন আর পূর্বে হচ্ছে দুয়ার নামে ওরা পরিচিত করে থাকে, তাই না। তাহলে পশ্চিমে দুন বলা হয় এবং পূর্বে দুয়ার বলা হয়, তাই না, দুন দুয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হিমালয়, এটা সবচেয়ে হচ্ছে দক্ষিণে অবস্থান করে, নবীনতম অংশ, তাই না। তাহলে পশ্চিমে দুন যেমন দেরাদুন আর পূর্বে দুয়ার নামে পরিচিত, ঠিক আছে। বুঝতে পারলে সবাই? ভালো লাগছে তো ক্লাস? বুঝতে পারলে সবাই? একটু জানাও তো। ওকে ওকে, চলো এবার আমরা দেখব যে উপদ্বীপীয় মালভূমি এবং উপকূলীয় সমভূমি, ঠিক আছে। উপকূলীয় মালভূমি এবং উপকূলীয় সমভূমি। দেখো মধ্য ভারতের মালভূমি ও দাক্ষিণাত্য মালভূমি যদি দেখি, তাহলে ভারতের প্রাচীনতম অংশ এটি তোমার ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত। দাক্ষিণাত্যের লাভা মালভূমি যেমন ডেকান ট্রেপ,
অত্যন্ত উর্বর কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, তাই না, ব্ল্যাক সয়েল আমরা দেখতে পাই। তার সাথে রয়েছে দেখো পশ্চিমঘাট পর্বতমালা, এটা ভারতের পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বঘাট পর্বতমালা, এটি বিচ্ছিন্ন পর্বত শ্রেণী, তাই না, সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা বা তোমার হচ্ছে পরমাকোন্ডা, তাই না। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে এসে মিলিত হয়েছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ তোমার দোদাবেদা, তাই না। আরাবল্লী, এটা হচ্ছে ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর রয়েছে, আমাদের মনে রাখবে। আর দ্বীপপুঞ্জ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে, আন্দামান নিকোবর, যেটা হচ্ছে কি আগ্নেয়গিরিজাত দ্বীপ, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির বেরেন, তাই না। আর আরব সাগর রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ, এটা প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড নামে পরিচিত, ঠিক আছে, এটাও মনে রাখবে। লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড নামে পরিচিত। চলো কোশ্চেন এবার হচ্ছে কি আমরা অধ্যায় 3-তে ঢুকে যাচ্ছি, আমাদের ভারতের নদী ব্যবস্থা, হ্রদ এবং জলপ্রপাত। তো দেখো আমাদের যদি নদী ব্যবস্থা দেখি তাহলে দেখতে পাবো কি না, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এই তিনটি হচ্ছে প্রধান। এটা উত্তর ভারতের নদ নদীর মধ্যে পড়ছে। তাহলে উত্তর ভারতের যদি নদ নদী দেখা হয় তাহলে গঙ্গা, যেটা 2525 কিলোমিটার লম্বা, সিন্ধু হচ্ছে 2880 কিলোমিটার লম্বা, ব্রহ্মপুত্র 2900 কিলোমিটার লম্বা। এবারে এই গঙ্গা দেখো আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তৈরি হয়েছে, তাই না। এবার পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর, পদ্মা এবং মেঘনা নামে পরিচিত। প্রধান উপনদী রয়েছে যমুনা, যেটা হচ্ছে কি তোমার দীর্ঘতম উপনদী, ঘাগরা, গন্ডক, কোসি, সন এগুলো রয়েছে। সিন্ধু যেমন তিব্বতের মানস সরোবরের নিকট, তাই না, সিংহি খাম্বাব, এটাও রয়েছে আমাদের পতন হয়েছে আরব সাগরে। এর যে প্রধান উপনদী যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো কি না, এখানে রয়েছে ঝেলম, চেনাব, রবি, বিয়াস, শতদ্রু, তাই না। তো এইগুলো রয়েছে আমাদের সিন্ধু নদীর হচ্ছে প্রধান উপনদী নামে পরিচিত। আমি পরে ফোন করছি, দাঁড়াও, ক্লাসটা হয়ে গেলে ফোন করছি। দেখো তারপরে দেখো এখানে ব্রহ্মপুত্র যদি দেখি আমরা তাহলে কি দেখবো, 2900 কিলোমিটার লম্বা, তাই না। এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে চেমা জুংদুং হিমবাহ থেকে তিব্বতের সাংপো নামে পরিচিত। এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে যমুনা নামে গঙ্গায়। তিস্তা, তোরসা, তাই না, সুবনশিরি, মানস, ধানসিরি, এই সমস্ত হচ্ছে উপনদী ব্রহ্মপুত্রের ক্ষেত্রে দেখতে পাই। এবারে দক্ষিণ ভারতের নদী, তাহলে উত্তর ভারতের নদী হয়ে গেল গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এবারে দক্ষিণ ভারতের নদী যদি আমরা দেখি তাহলে সেটাকে আবার ভাগ করা হয়েছে। দেখো দক্ষিণ ভারতের নদীকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কিছু রয়েছে যে পূর্ব বাহিনী নদী, যেটা যারা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিছু রয়েছে পশ্চিম বাহিনী নদী, যারা মূলত হচ্ছে কি তোমার আরব সাগরে পতিত হয়েছে। এবারে এই যে পূর্ব বাহিনী নদীগুলোর মধ্যে পড়ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, তাই না। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। তো গোদাবরী হচ্ছে দেখো দাক্ষিণাত্যের হচ্ছে ত্রিম্বক মালভূমি, মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। একে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা নামে বলে থাকি, বা এটাকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি, তাই না, ওল্ড গঙ্গা। বুঝতে পেরেছো তো। আচ্ছা, কৃষ্ণা এটা মালবেশ্বর থেকে উৎপন্ন হয়, এর প্রধান উপনদী তুন্দ্রাভঙ্গা, ভীমা। আর কাবেরী এটা কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন, একে আমরা দক্ষিণ ভারতের পবিত্র গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের হচ্ছে কি একমাত্র নিত্যবহ নদী। মহানদী হচ্ছে এই ছত্তিশগড়ের তোমার হচ্ছে কি তোমার সিংহওয়ালা পর্বত থেকে উৎপন্ন। এর উপর ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ অবস্থান করে। আচ্ছা, এবার দেখো পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী যদি আমরা দেখি, নর্মদা, এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়, তাই না। এটা আমরা রিফ্ট ভ্যালি মধ্য দিয়ে প্রবাহিত। জবলপুরে হচ্ছে মার্বেল শিলার উপর ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে। তাপ্তি হচ্ছে দেখো মহাদেব পর্বতের মুলতাই মালভূমি থেকে উৎপন্ন। ওকে, এগুলো হচ্ছে তাপ্তি, এটা পশ্চিম বাহিনী নদী। চলো এবারে বিখ্যাত কিছু হ্রদ এবং জলপ্রপাতের নাম, এটা পরীক্ষায় বারবার আসে, তোমরা জানো। তো এই জন্য আমি এটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। আমাদের উলার হ্রদ, যেটা আমাদের জম্মু এবং কাশ্মীর, এটা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নামে পরিচিত, উলার হ্রদ, তাই না, মনে রাখবে এগুলো। আচ্ছা, চিল্কা হ্রদ, এটা উড়িষ্যাতে রয়েছে, তাই না, ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ ও নোনা জলের হ্রদ নামে পরিচিত। ভেম্বনাথ হ্রদ, এটা হচ্ছে দেখো কেরালাতে রয়েছে, ভারতের দীর্ঘতম হ্রদ। তারপর রয়েছে দেখো সম্বর হ্রদ, এটা রাজস্থানে রয়েছে, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ নোনা জলের হ্রদ।
কুঞ্জিকল হ্রদ, এটা রয়েছে বারাহি নদী, কর্ণাটক, ভারতের উচ্চতম জলপ্রপাত নামে পরিচিত, তাই না? এটা জলপ্রপাত, সরি হ্রদ নয়, কুঞ্জিকল জলপ্রপাত বা কুঞ্জিকল ফলস। এটা হচ্ছে তোমার বারাহি নদী কর্ণাটকে রয়েছে, তার হচ্ছে উচ্চতম জলপ্রপাত নামে ভারতে পরিচিত। যেটা হচ্ছে কি তোমার যোগ বা গেরসপ্প জলপ্রপাত, যোগ ফলস যেটাকে আমরা বলি, এটা হচ্ছে কি সরাবতী নদী কর্ণাটকে রয়েছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের ভিভিআই, মনে রাখতে হবে। চলো এবার দেখো আমাদের অধ্যায় 4 ভারতের জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তো দেখো ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির বা ট্রপিক্যাল মনসুন নামে পরিচিত। এবারে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়, তাই না? এই সময়টা আমরা মূলত মৌসুমী বায়ুর মানে এফেক্টে বৃষ্টিপাত হতে দেখছি। তো এই জন্য আমরা বলতে পারি ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হয়ে থাকে। এবারে মৌসুমী বায়ুর হচ্ছে আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে আমাদের ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়। এবারে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু প্রবেশ করে সেটা জুন থেকে সেপ্টেম্বর, তাই না? এটা মূলত হচ্ছে কি ভারতে বর্ষাকাল আনে। এটি দুটি শাখা রয়েছে, আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরীয় শাখা। এবারে মেঘালয়ের মৌসিমরাম বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত স্থান, তাই না? তো এটা যদি কেউ তোমরা ভিজিট করতে যাও দেখবে প্রায় সবসময় বৃষ্টিপাত হচ্ছে মৌসিমরামে। আচ্ছা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এটা অক্টোবর নভেম্বর মাসে প্রবেশ করে, মাসে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে যেমন তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। যখন প্রবেশ করে তখন বৃষ্টিপাত হয়, আবার যখন প্রত্যাগমন করছে মৌসুমী বায়ু তখন বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝা, এটা দেখো শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে, তাই না, তোমার সামান্য হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাত হয়, ঠিক আছে? এটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। পাঞ্জাব হরিয়ানাতে আমরা এটা লক্ষ্য করি। স্থানীয় বায়ু যেটাকে লু বলা হয়, লু হচ্ছে দেখো উষ্ণ এবং শুষ্ক বায়ু। আঁধি হচ্ছে রাজস্থানের ধূলিঝড়। কালবৈশাখী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক বর্ষা ঝড় বৃষ্টিকে আমরা কি বলি? কালবৈশাখী, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি স্থানীয় বায়ু নামে পরিচিত। যেটা আমরা বললাম যে লুটা হচ্ছে বলা হচ্ছে কাকে? লু হচ্ছে কি তোমার উষ্ণ এবং শুষ্ক বায়ু। আঁধি হচ্ছে কি রাজস্থানের ধূলিঝড়, তাই না? কালবৈশাখী পশ্চিমবঙ্গের পাক বর্ষা ঝড় বৃষ্টি, ঠিক আছে? তাকে আমরা আঁধি বলছি। আর কালবৈশাখী আমরা বলছি, আঁধিটা হচ্ছে রাজস্থানের। এবারে ভারতের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ, দেখো মৃত্তিকা এবং জলবায়ু দুটি উদ্ভিদ মানে উদ্ভিদের হচ্ছে কি তোমার ডিস্ট্রিবিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সেই মৃত্তিকার প্রকারভেদ যদি দেখি আমরা, তাহলে মূলত 4টি ভাগে ভাগ করা হচ্ছে ভারতের মৃত্তিকাকে। একটা দেখো এলুভিয়ান সয়েল বা পলি মৃত্তিকা, 2 নম্বর রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক বা যেটাকে আমরা রেগুর সয়েল বলি, 3 নম্বর রয়েছে রেড সয়েল বা লাল মৃত্তিকা, 4 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এবারে এই পলি মৃত্তিকা যেটা ভারতের সর্বাধিক ক্ষেত্রফল জুড়ে অবস্থান করে, কারণ যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, তাই না? তো নবীন পলিকে খাদার বলা হয় আর প্রাচীন পলিকে আমরা ভাঙর বলি, তাই না? এই পার্টিকুলার দুটো টার্ম তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে আসে। তাহলে নবীন পলিকে আমরা খাদার বলছি, আর তোমরা জানো যখন বৃষ্টিপাত হয়, যখন বন্যা হয়, তখন দেখবে নতুন পলি আবার বিছিয়ে যায়, তো সেটাকে আমরা খাদার বলছি। আর সেই পলি যখন বারবার চাষ করার ফলে যখন পুরনো হয়ে যায় সেটাকে আমরা ভাঙর বলি। তো এই পলি মাটিতে যেটা চাষটা খুব গুরুত্বপূর্ণভাবে ভালো হয় সেটা হচ্ছে ধান, গম, পাট এবং আখ। কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, এটা দেখো এই যে বেসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই ব্ল্যাক সয়েল তৈরি করে, জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। দাক্ষিণাত্যের লাভা অঞ্চলে আমরা এটা দেখতে পাই। এখানে যেটা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে চাষ হয় সেটা হচ্ছে কার্পাস তুলা এবং চীনাবাদাম, ঠিক আছে? এরা কিন্তু ভালো চাষ হয় এই ব্ল্যাক সয়েলে। আচ্ছা, রেড সয়েল বা লাল মৃত্তিকা, এটা দেখো আয়রন অক্সাইডের লাল রঙের জন্য তামিলনাড়ু, কর্ণাটক, ছোটনাগপুর মালভূমি এইগুলোতে আমরা এই রেড সয়েল দেখতে পাই। এটাতে জোয়ার, বাজরা, রাগি, মিলেট এই সমস্ত জিনিস খুব ভালো চাষ হয়। ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাচ্ছ তীব্র প্রক্ষালনের ফলে গঠিত, ইটভাটা চা চাষের জন্য উপযুক্ত। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত অঞ্চলে আমরা দেখতে পাবো। এখানে তোমরা ল্যাটেরাইট মাটিতে চা, কফি, কাজু বাদাম, তাই না, এগুলো কিন্তু আমরা চাষ হতে দেখতে পাই, ঠিক আছে? বা এগুলো ফলন হতে আমরা দেখতে পাই, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা সবাই? সবাই তোমরা বুঝতে পারছো তো? ভালো লাগছে? ভালো লাগছে তো নাকি বলো? ঠিক আছে, ওকে ওকে, চলো এবার দেখো। এবার আমরা দেখবো যে ভারতের হচ্ছে কি তোমার ভূগোল, তাই না? পশ্চিমবঙ্গের ভূগোল। অধ্যায় 5, অধ্যায় 5-এ আমরা রেখেছি পশ্চিমবঙ্গের ভূগোল, জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল।
তো দেখো আমাদের পশ্চিমবঙ্গ, যেহেতু এখানে তোমরা পরীক্ষাটা দেবে আইসিডিএস, তো এখানে পশ্চিমবঙ্গের জিকে সম্বন্ধে কিন্তু আমাদের অনেকটাই ওয়াকিবহাল হতে হয়। তো বিশেষ করে পশ্চিমবঙ্গের ভূগোলটাও জানতে হবে। দেখো পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যা হিমালয় পর্বত থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত, তাই না? এবারে অনেক সময় বিভিন্ন আলোচনা চলেছে যে কি করে হচ্ছে কি আমরা উত্তরাঞ্চলগুলোকে বাদ দিয়ে দিতে পারি, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। তোমরা জানো একদম হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একদম টানা লম্বা হচ্ছে কি আমাদের ভারতের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য, যেটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। আয়তনের দিক থেকে যদি দেখি আমরা ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার, ভারতের হচ্ছে কি তোমার 2.767% অঞ্চল হচ্ছে আমরা দখল করে আছি। মোট জেলা তোমরা জানো এখন 23টি রয়েছে। আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশের সাথে, দীর্ঘতম হচ্ছে কি তোমার 2,217 কিলোমিটার। নেপাল এবং ভুটানের সাথেও রয়েছে। প্রতিবেশী রাজ্য যদি আমরা ভারতে মানে পশ্চিমবঙ্গে দেখি, তাহলে সেটা বিহার, যেটা দীর্ঘতম সীমানা, আর ঝাড়খণ্ড হচ্ছে কি তোমার, উড়িষ্যা, সিকিম, তাই না, ক্ষুদ্রতম সীমানা, এবং আসাম। এগুলো হচ্ছে কি তোমার আমাদের ভারতের হচ্ছে কি তোমার পশ্চিমবঙ্গের হচ্ছে কি তোমার সাথে শেয়ার করছে আর কি এইগুলো, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য। আর প্রতিবেশী আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, যেটা দীর্ঘতম, নেপাল, ভুটান তারপরে রয়েছে। রাজ্য যদি বলা হয়, বিহার দীর্ঘতম রাজ্য হিসেবে সীমানা শেয়ার করছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তার ক্ষুদ্রতম সীমানা করছে কি সিকিম। এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন একসাথে ঢুকানো আছে, ক্রিটিক্যালি জিনিসটা দেখলে বুঝতে পারবে, তাই না? আন্তর্জাতিক সীমানা আমাদের পশ্চিমবঙ্গের সাপেক্ষে, আর পশ্চিমবঙ্গের সাপেক্ষে রাজ্যের সীমানা, প্রতিবেশী রাজ্য, তাই না? দীর্ঘতম হচ্ছে কি শেয়ার করছে বিহার, ক্ষুদ্রতম হচ্ছে কি তোমার শেয়ার করছে কি না তোমার সিকিম, তাই না? তো এগুলো আমরা ভালো করে মনে রাখবো। চলো এবার হচ্ছে আমাদের ভূপ্রকৃতি এবং অঞ্চল সমূহ। তো দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা তিস্তা নদী এই অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে, তাই না? তিস্তার পশ্চিম ভাগকে আমরা যদি দেখি, তাহলে সেখানে সিংহালীলা দার্জিলিং পর্বত শ্রেণী, সিংহালীলা শ্রেণীর সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অন্যান্য শৃঙ্গ রয়েছে যেমন হচ্ছে কি ফালুট, সাবরগ্রাম, এগুলো রয়েছে। আর তিস্তার পূর্বভাগটা যেমন রয়েছে তোমার হচ্ছে দুরপিনদাড়া এবং চটলা পর্বত শ্রেণী, সেখানে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ঋষিলা, যেটা 3,130 কিলোমিটার। কিন্তু সান্দাকফুটা আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তার উচ্চতা রয়েছে 3,636 মিটার। চলো এবার হচ্ছে তোরাই এবং ডুয়ার্স। ভালো করে শুনে নাও, আমাদের তিস্তার পশ্চিমের স্যাঁতস্যাঁতে ভূমিরূপকে, সমভূমিকে আমরা তোরাই বলি। মানে এই যে তিস্তা নদী যেটা প্রবাহিত হয়েছে না, তার পূর্ব দিকটাকে আমরা কি বলছি, আমরা বলছি ডুয়ার্স, আর যার পশ্চিম দিকটাকে আমরা বলছি তোরাই। ঠিক আছে? তো এই যে পশ্চিম দিকটা রয়েছে স্যাঁতস্যাঁতে সমভূমিটাকে আমরা তোরাই বলছি, আর যেটা পূর্বের অংশটাকে বলা হচ্ছে ডুয়ার্স, যেটা ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত। এবারে পশ্চিমবঙ্গে যদি আমরা মালভূমি অঞ্চলগুলো দেখি, যেমন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এগুলো অংশ নিয়ে গঠিত, এবং ছোটনাগপুর মানভূমির এগুলো অংশ হিসাবে পরিচিত। এখানে আমাদের প্রাচীন গ্রানাইটস এবং নাইস শিলায় গঠিত। বিখ্যাত পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড়, তাই না, যেটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে চেমটাবুরু, গোর্গাবুরু, তাই না, 677 মিটার। শুশুনিয়া রয়েছে আমাদের, বিহারীনাথ রয়েছে, তাই না, বাঁকুড়াতে। মামা ভাগ্নে রয়েছে বীরভূমে, তাই না। এগুলো হচ্ছে কি তোমার আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাই। আচ্ছা, এটা এটা রয়েছে মালভূমির, পশ্চিমের মালভূমির অঞ্চল হিসাবে রয়েছে আর কি। ঠিক আছে? অযোধ্যা পাহাড় হচ্ছে বিখ্যাত পাহাড় অযোধ্যা, যেটা হচ্ছে কি তোমার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে চেমটাগুরু এবং গোর্গাবুরু, তাই না। শুশুনিয়া, বিহারীনাথ, আর হচ্ছে কি তোমার মামা ভাগ্নে। রাঢ় অঞ্চল, এটা হচ্ছে দেখো মালভূমি এবং সমভূমির মধ্যবর্তী লাল পলিমাটি এবং ল্যাটেরাইট নিয়ে গঠিত হয়। আর সুন্দরবন বদ্বীপ অঞ্চল, এটা আমাদের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সক্রিয় বদ্বীপ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1987 সালে এটা মর্যাদা পেয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার এর প্রাকৃতিক বাসস্থান হিসাবে আমরা এটা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি তোমার দেখো পশ্চিমবঙ্গের নদ নদী। আমাদের পশ্চিমবঙ্গের যদি নদ নদীর কথা আমরা বলি, তাহলে কি দেখতে পাই না, পশ্চিমবঙ্গের নদী তিস্তা পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী, যেটা উত্তরবঙ্গের জীবনরেখার পড়েছে। মহানন্দা, তোরসা, জলঢাকা, কালাজানি, এরা সকলেই কিন্তু নিত্যবহ নদী। ভাগীরথী, হুগলি নদী, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়। পদ্মা, যেটা বাংলাদেশে প্রবেশ করে গেছে, ভাগীরথী, হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি নদী যদি দেখি আমরা, তাহলে দামোদর, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম মালভূমি নদী। একসময় আমরা বাংলার দুঃখ বলা হতো, তাই না। রূপনারায়ণ, মৌরাক্ষী, কংসাবতী, অজয়, সুবর্ণরেখা, এরা বৃষ্টিপাতের জলে পুষ্ট এবং বন্যাপ্লাবিত নদী নামে পরিচিত। এবারে দেখো আমরা আমাদের
অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং খনিজ সম্পদ নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। দেখো, তো আমাদের সুন্দরবন জাতীয় উদ্যান, এটা সাউথ মানে তোমার দক্ষিণ 24 পরগনাতে রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ ইকোসিস্টেমের জন্য বিখ্যাত। জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা রয়েছে আলিপুরদুয়ার, তাই না? এটা একশৃঙ্গর গন্ডার বা ওয়ান হর্ন রাইনোসর নামে পরিচিত। বক্সা ব্যাঘ্র প্রকল্প, এটা আলিপুরদুয়ার। মানে বাঘ, হাতি হচ্ছে বক্সা দুর্গ নামে পরিচিত এখানে। গরুমারা জাতীয় উদ্যান, এটা জলপাইগুড়িতে রয়েছে। এটা একশৃঙ্গ গন্ডার, গৌর, ভারতীয় বাইসন। আচ্ছা, সিংহালীলা জাতীয় উদ্যান, এটা রয়েছে দার্জিলিং। রেড পান্ডা, নেওড়া উপত্যকা হচ্ছে তোমার জাতীয় উদ্যান, যেটা কালিম্পং, এটা রেড পান্ডা পাহাড়ি বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এবারে যদি খনিজ সম্পদের কথা বলি তাহলে আমাদের রানীগঞ্জ রয়েছে পশ্চিম বর্ধমানে, তোমরা জানো। ভারতের প্রাচীনতম কয়লা খনি। ঝালদা ও বেলপাহাড়ি চুনাপাথরের জন্য বিখ্যাত। পুরুলিয়ার তোমার হচ্ছে কি যেটা চীনামাটি এবং এপেটাইট নামে ওখানে হচ্ছে খনিজ পদার্থ আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে এই ছিল আজকে আমাদের হচ্ছে কি মূল থিওরি আলোচনা জিওগ্রাফি থেকে। ঠিক আছে, মোটামুটিভাবে আমরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, সমস্ত জিনিসের যে ইনফরমেশন এখানে মেনশন করা রয়েছে, এবারে তোমাদেরকে পড়ে মনে রাখতে হবে। চলো, তো কতটা তোমরা শুনে মনে রাখলে তার পরীক্ষা হচ্ছে এখন। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে কি পুরো 30টা কোশ্চেন আলোচনা করব তোমাদের সাথে। যারা যারা তোমরা ক্লাসে জয়েন করেছো প্রত্যেককে দেখবে নিচে কমেন্ট করা যায়। ঠিক আছে, তো সেই কমেন্টে গিয়ে তোমরা চার্ট করে লিখতে পারো যে কোনটা কি উত্তর হবে। চলো, কোশ্চেন নাম্বার 1, ভারতের সর্বোচ্চ সিংহ গডিন ওয়েস্টিন কোন পর্বত শ্রেণীর তোমার হচ্ছে কি কোন পর্বত শ্রেণীতে অবস্থান করে? চলো সবাই বলো, যারা যারা ক্লাস করছো সবাই বলো। কি বললাম? এই কেউ না কেউ তো একজন বলো। দেখো নিচে চার্ট করা যায়, ইন কল মেসেজ, দেখো ইন কল মেসেজ বলে লেখা আছে, ওখানে ক্লিক করলে তোমরা দিতে পারো। তাহলে এটা উত্তর হবে কি কারাকোলাম শ্রেণী হবে, অপশন বি, কারাকোলাম শ্রেণী, তাই না? কারাকোলাম শ্রেণী। আমরা কি বললাম যে গডিন ওয়েস্টিন বা কেটু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে কি তোমার এবং ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এটি পাক অধিকৃত কাশ্মীরের যেমন গিলগিট বালুচিস্তান অঞ্চলে কারাকোলাম পর্বত শ্রেণী অবস্থিত রয়েছে। তো এটা গডিন ওয়েস্টিন, যেটা কেটু, এটা আমাদের কারাকোলাম শ্রেণীর অন্তর্গত। চলো, কোশ্চেন নাম্বার 2, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে পৌঁছাতে আনুমানিক কত সময় লাগে? বলো সবাই বলো, একটু আগেই আমরা থিওরিতে আলোচনা করেছি। কত বলেছি গো? 8 মিনিট 20 সেকেন্ড, বা যেটাকে আমি তোমাদেরকে বললাম যে 848 480 প্লাস 20 সমান হচ্ছে কি 500 সেকেন্ড, তাই না? 500 সেকেন্ড, তাহলে উত্তরে যাবে অপশান সি। চলো, কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থান করে? তাহলে এটা তোমরা জানো যে সান্দাকফু উচ্চতা যেটা 3636 মিটার, পশ্চিমবঙ্গে তথা দার্জিলিংয়ের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটি ভারত এবং নেপাল সীমান্ত অঞ্চল, সিংহালীলা পর্বতশ্রেণী অঞ্চল, তাই না? এটা উত্তরে যাবে কি অপশান বি, সিংহালীলা। চলো, কোশ্চেন নাম্বার 4, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা নিচের কোন শহরের উপর দিয়ে গেছে? এটা আমরা প্রত্যেকেই পারবো, প্রয়াগরাজ, এলাহাবাদ, তাই না? এটা হচ্ছে কি তোমরা দেখলে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট, তাই না? 82 ডিগ্রি 30 মিনিট তোমার পূর্ব, তাই তো? তো এটা হচ্ছে কি তোমরা দেখলে যে প্রয়াগরাজ, যেটা এলাহাবাদের প্রয়াগরাজ, তাই না? এটা হচ্ছে কি তোমার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ তোমার উপর দিয়ে গেছে, তাই না? মানে প্রাক্তনে হচ্ছে এলাহাবাদ, কিন্তু বর্তমানে শহরের নাম হচ্ছে মির্জাপুর, তাই না? উপর দিয়ে কাল্পনিকভাবে প্রসারিত। চলো পরের কোশ্চেনে যাই। চলো, নেক্সট কোশ্চেন বলেছে, দেখো যে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা, বলো। দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামে, যারা ক্লাস করছো তোমরা নির্দ্বিধায় বলতে পারো, তাই না? তোমরা চেষ্টা করো, যদি ভুল হতে পারে কোনো সমস্যা নেই, তো ভয়ে পাওয়ার দরকার নেই। তাহলে বৃদ্ধ গঙ্গা আমরা কাকে বললাম? গোদাবরীকে বললাম, তাই না? গোদাবরীকে আমরা বৃদ্ধ গঙ্গা বললাম, কারণ গোদাবরী নদীকে তার দৈর্ঘ্য এবং আকারের জন্য বৃদ্ধ গঙ্গা বা বলা হয় এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, তাই না? অপশান বি। চলো, কোশ্চেন নাম্বার 6, দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা কোন ফসল চাষের জন্য সর্বাধিক উপযুক্ত? আমরা কি দেখলাম? কার্পাস তুলা, আর হচ্ছে কি ছিল? আর হচ্ছে তোমার বাদাম ছিল না? তো চীনা বাদাম। তো সেক্ষেত্রে এখানে কার্পাস তুলো আছে, আমরা কার্পাস তুলোই করবো।
আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? এটা তো 10 ডিগ্রি চ্যানেল আমরা দেখলাম, তাই না? 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল। চলো, কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের জীবনরেখা নামে পরিচিত কোন নদী? তাই না, পশ্চিমবঙ্গের জীবনরেখা নামে পরিচিত কোন নদী? বলো। পশ্চিমবঙ্গের জীবনরেখা বা তোমার উত্তরবঙ্গের জীবনরেখা নামে পরিচিত কোন নদী? এটা যে তিস্তা হবে, তাই না, তিস্তা। আচ্ছা, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত কোনটি? তাহলে এটা হচ্ছে আরাবল্লী পর্বত, আমরা দেখলাম। আচ্ছা, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোনটি? এটা আমরা দেখলাম জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য। চলো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? এটা হচ্ছে আমরা দেখলাম উলার হ্রদ, তাই তো। উলার হ্রদ হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। ভারতের কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়? তাহলে এটা যে 21শে জুন আমরা পড়লাম, 21শে জুন হচ্ছে কি যেটাকে আমরা বললাম যে একদম, তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে কি সবচেয়ে বড় দিন এবং রাত সবচেয়ে ছোট হয়, তাই না? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 13, পশ্চিমবঙ্গের শুশুনিয়া জেলার সর্বোচ্চ পাহাড় কোনটি? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার, মাফ করবে। তাহলে পশ্চিমবঙ্গের হচ্ছে কি পুরুলিয়া জেলার সর্বোচ্চ পাহাড় কোনটি? তাহলে পুরুলিয়া যারা যারা রয়েছে তোমরা জানো অযোধ্যা পাহাড়, তাই না? চলো, এবার হচ্ছে কি তোমার বলেছে গ্রস্থ উপত্যকার বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিম বাহিনী নদী কোনটি? তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি নর্মদা নদী, অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 15, তাই তো 15 দাগের কোশ্চেন কি বলেছে যে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম, তাই না, সৌরজগতের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? তাই না, আমরা কিন্তু থিওরিতে আলোচনা করেছি, তাই না, প্রত্যেকে তোমরা জানো যে এটা হচ্ছে শুক্র, অপশন বি। আচ্ছা, ভারতের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে দীর্ঘ? তাহলে ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি দীর্ঘ থাকে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেদা, তাই না? চলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে পুরুলিয়া জেলা, বিশেষ করে পুরুলিয়া জেলার এই যে ময়ূরেশ্বর, বীরভূমের হচ্ছে কি তোমার ময়ূরেশ্বরের সর্বনিম্ন। চলো, এবার দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বেরেন দ্বীপ কোথায় অবস্থান করে? তাহলে এটা হচ্ছে তোমার আন্দামান এবং নিকোবরে অবস্থান করে। চলো, ভারতের প্রতি বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? তাই না, আমি একটু আগে দেখালাম না যে একবার প্রবেশের সময় হচ্ছে কি তোমার বৃষ্টিপাত হয়, আর একবার হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি তোমার প্রত্যাগমন করে তখন হচ্ছে বৃষ্টিপাত হয়, 2বার বৃষ্টিপাত হয়। তো সেই সাপেক্ষে যদি দেখি আমরা, তাহলে করমণ্ডল উপকূল যেটা তামিলনাড়ুতে রয়েছে। চলো, কোশ্চেন নাম্বার 21, সবুজ গ্রহ নামে পরিচিত কোন সৌরজগতের কোন গ্রহটি? সবুজ গ্রহ আমরা কি বললাম গো? সবুজ গ্রহ হচ্ছে কি তোমার ইউরেনাস, তাই না, মিথেন থাকার জন্য। দেখো, এবারে বলেছি তোমার মিথেন গ্যাস থাকার জন্য সবুজ আর কি। তা বলছি পশ্চিমবঙ্গের রানীগঞ্জ অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? কয়লা খনির জন্য বিখ্যাত। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড সাইটে আমরা ঘোষণা করেছি? আমরা বললাম 1987, তাই তো, 1987, অপশান সি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 24, ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুন্দ কোন নদীর উপর নির্মিত? তাহলে হীরাকুন্দ হচ্ছে কি তোমার কোন নদীর উপর নির্মিত বলো? চেষ্টা করো, আর তোমরা আবার বন্ধ করে দিলে উত্তর বলা। বলো, হীরাকুন্দ নদী কোন নদীর উপর অবস্থান করেছে? হীরাকুন্দ হচ্ছে তোমার মহানদী, তাই না, মহানদী, অপশান বি। চলো, কোশ্চেন নাম্বার 25, বলেছে যে নবীন পলিগঠিত জমিকে সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলে কি বলা হয়? তাহলে এটাকে আমরা খাদার বলি, ঠিক আছে, আমরা কি বলি? খাদার বলি। রেড পান্ডা সুরক্ষার জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোনটি? রেড পান্ডার জন্য আমরা যেটা সিংহালীলা, তাই না, সিংহালীলা হচ্ছে তোমার রেড পান্ডা সংরক্ষণের জন্য। মেটুর বাঁধ কোন নদীর উপর দিয়ে নির্মিত? মেটুর বাঁধ হচ্ছে কি তোমার কাবেরী নদীর উপর নির্মিত, অপশন বি। ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানাকে আমরা কি বলি? তাই না, ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক যে সীমানা সেটাকে আমরা কি বলি? আর সেটাকে রেড ক্লিফ লাইন বলি না, 1947 সালে এটা টানা হয়েছিল। চলো, লাস্ট দুটো বলেছি দেখো, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? গঙ্গা নদী হচ্ছে কি তোমার পদ্মা নামে পরিচিত হয়েছে, তোমরা জানো গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, তাই না, তাহলে পদ্মা নামে পরিচিত মানে প্রবেশ করেছে। চলো দেখো নেক্সট, এবার কি বলেছে দেখো যে
কোন বায়ুপ্রবাহের প্রভাবে রাজস্থানের ধূলিঝড় দেখা যায় এবং যা স্থানীয় ভাষা তাকে কি বলা হয়? তাকে আমরা আঁধি বলি, তাই না? রাজস্থানে সেটাকে আমরা আঁধি বলি। চলো তাহলে ওভারঅল যদি আছে ক্লাস তোমরা দেখো কেমন তোমার হচ্ছে কি মনে হয়েছে বলো। আর তোমাদের হচ্ছে কি ক্লাসের পরে মক টেস্টও তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাপে, ঠিক আছে? অ্যাপে হচ্ছে আজকে জিওগ্রাফি যেহেতু হলো, জিওগ্রাফির হচ্ছে কি তোমার কটা কোশ্চেন দেবো, 30টা না 50টা বলো, যেটা বলবে তোমরা তাই দেবো। তাহলে সেখানে তোমরা কিন্তু সবাই সাবমিট করতে পারবে, তাই না? কেমন লাগলো বলো ক্লাস আজকে, কেমন লাগলো? তোমরা মাইক অন করে বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে থিওরি এবং এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট, জিওগ্রাফি হলো, হিস্ট্রি, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, তাই না, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব জিনিস মানে যা যা আছে আর কি, যা যা সিলেবাসে রয়েছে প্রত্যেকটা এইভাবে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ভালো লেগেছে? ঠিক আছে তো? ওকে, ঠিক আছে।